সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ হাসানাত আলী, তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমার ডান দিকে আছেন সায়রা চন্দ্রা চাকমা, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে রাজপথে থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠিত করেছেন এবং নিজেও রাজপথে থেকে লড়াই করেছেন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 11 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 খুচরা বাজারে ডালের কেজি 80 টাকা, টিসিবি কিনছে 100 টাকায়, সরবরাহকারী মন্ত্রীর আত্মীয়। উচ্ছেদে বাধা পক্ষে ছাত্রলীগ, ফিরে গেলেন কর্মকর্তারা। কুমিল্লা 2011 রুগ্ন টেলিটক কঠিন শর্তে ঋণ নিচ্ছে, সব পণ্য চীন থেকেই কিনতে হবে। দুর্নীতির সঙ্গে সরকার ও বিমানের সর্বোচ্চ মহল সংশ্লিষ্ট, সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদন। 2014 কেন্দ্র দখল বর্জন, অস্ত্রের মহড়া, দুইটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি জয়ী। 2015 বিদ্যুৎ ভবনে ছাত্রলীগ যুবলীগের দু গ্রুপের গোলাগুলি। 2016 বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা খোয়ার 35 দিন। 2018 আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তদন্তে সাড়া মিলছে না। 2019 ভোট অলরেডি হয়েই আছে, কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত, পুরো এক বস্তা ব্যালট পেপার পাইছি, ছাত্রীর অভিযোগ। Elections to 78 উপজেলাস held amid boycott irregularities, polling suspended at 28 polling stations, 6 arrested। 2020 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল ভাঙচুরের 7 দিন পর তদন্ত কমিটি গঠন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আওয়ামী লীগ এমপি সোচ, মানবজমিন এডিটর, 31 others। মানি লন্ডারিং, অ্যান্টি-কারাপশন কমিশন indexes 70 hiding abroad, information sent to Interpol bring back 7। 2021 ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে 5.32%, 79 বার পেছালো সাগররণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। মানি লন্ডারিং বিগ চ্যালেঞ্জ, অ্যান্টি-কারাপশন কমিশন। 2022 আওয়ামী লীগের সম্মেলনের জন্য বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর। ওবায়দুল কাদের আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন, এমপি একরাম। Measures failed to contain edible oil price hike, government web VAT। 2023 দুর্নীতির আঁকড়া এসেনশিয়াল ড্রাগস, সরকারি অডিটে 32 অনিয়ম, 477 কোটি টাকা লোপাট। Tax receipts from Dhaka Stock Exchange fall by 17.22% in February। প্রফেসর হাসনাত, আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি। 2021 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি বেড়ে 5.32%। বাংলাদেশে মুদ্রাস্ফীতি ঘটে এবং কেন ঘটে? আমরা দীর্ঘদিন যে এই যে ডলার এবং টাকার যে মূল্যমান, এটা আমরা বাজারের উপরে ছেড়ে দেইনি, আমরা নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। যার ফলে ডলারের একটা বড় ধরনের সংকট এবং ডলার এবং টাকার মূল্যমান যে কমে যাওয়া, এই ঘটনাগুলো আমাদের সেই সময় ঘটেছে। 2 নম্বর যে ঘটনাটা ঘটেছে যে আমাদের অর্থ লোপাট, দুর্নীতি, অনিয়ম, বিদেশে টাকা পাচার, এগুলো করতে যে এই ব্যাংকগুলা একটা দুর্বল ব্যাংকে পরিণত হয়, সিক ব্যাংকে পরিণত হয়। কিন্তু এটা সরকার কি টের পায়নি? তারা তো ইচ্ছাকৃতভাবে করেছে, টের পাবে না কেন? তারা টাকা ছাপিয়ে লোন পরিশোধ করেছে, টাকা ছাপিয়ে বিদ্যুতের বিল দিয়েছে, তারা টাকা ছাপিয়ে তারা যে বিদেশে যে রেন্টাল এবং কুইক রেন্টালে যে জ্বালানি ক্রয় করেছে, সেই জ্বালানির দাম তারা পরিশোধ করেছে। তা আপনি যখন সঠিক পথে না চলেন, অর্থনীতিকে সঠিক পথে চলতে না দেন, অর্থনীতির যে সূচকগুলো আছে সেই সূচকগুলোতে যখন আপনি হস্তক্ষেপ করেন,
আপনি যখন লোন দেওয়ার ক্ষেত্রে যখন রাজনৈতিক বিবেচনাটা মুখ্য হয়, সেখানে প্রজেক্টের ফিজিবিলিটি মুখ্য হয় না, সেই রিটার্নটা আসবে কিনা সেটা দেখা হয় না। 5 টাকার প্রজেক্টে আপনি 20 টাকা লোন দিচ্ছেন, আপনি সেটা রিকভারি হবে কিনা তা দেখছেন না, লোনের টাকা যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা সেটা ইনশিওর করছেন না। ভয়ঙ্কর নভেম্বর তৈরি করছেন, 60টি ইসলামী ব্যাংকে একজনের মালিকানায় দিয়ে ধ্বংস করে দিচ্ছেন। উপায় কি আপনার টাকা ছাপানো ছাড়া? উপায়টা কি? আপনি IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ট্যাক্স ভ্যাট বাড়াতে 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 নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে, মানুষের আয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে, মানুষের চাকরি কমে গেছে, খরচ বেড়ে গেছে। আপনি গত 10 বছরে কি সরকার কি বেতন বৃদ্ধি করেছে? কিন্তু আপনার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কত গুণ বেড়েছে একবার কি দেখেছেন আপনি? এই সরকারও দেশের অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছে, কিন্তু তাদেরকেও এই সমস্ত রুগ্ন যে ব্যাংকগুলো ছিল না, যেগুলো বন্ধ করে দেওয়ার কথা একসময় হচ্ছিল, যে ব্যাংকগুলোকে রুগ্ন করেছে পতিত সরকার, এস আলম গ্রুপ, সামিত গ্রুপ, বা এই যে আমাদের একজন মন্ত্রীর 363টি বাড়ি, বা বেগমপাড়া, সাহেবপাড়া যে বাড়িগুলো তৈরি হলো, টাকা পাচার হয়েছে, তো সেই টাকা তো ফিরে আসেনি। রাজনৈতিক নেতারা বা ক্ষমতায় যারা থাকেন, ক্ষমতার চেয়ারে থাকেন, তাদের তো রাষ্ট্র এমনিতেই প্রচুর ফেসিলিটেট করে রাখে, রাষ্ট্র তাদেরকে প্রচুর অ্যাডভান্টেজ দিয়ে থাকে, তারপরেও এত চাই এই প্রবণতা কেন তাদের মধ্যে জন্ম নেয়? রাষ্ট্র অ্যাডভান্টেজ দেয় না, রাষ্ট্রের যে সুযোগ সুবিধা তার একটা স্ট্যাটিউটরি বিধিবদ্ধ সীমারেখার মধ্যে আছে, কিন্তু সেই বিধিবদ্ধের মধ্যেও তো থাকে না প্রচুর অ্যাডভান্টেজ তাদের দেওয়া আছে। কোনো অ্যাডভান্টেজই নাই। একজন মন্ত্রীর বেতন কত? 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, একটা গাড়ি পান তিনি। প্রশ্নটি হলো, আপনি সেটের মধ্যে তো নিজেকে সীমাবদ্ধ রাখছেন না, কেন? বরং আপনার পদ পজিশনকে ব্যবহার করে দেশে যখন সুশাসন না থাকে, আইনের শাসন না থাকে, অর্থনৈতিক শৃঙ্খলা না থাকে, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির বা একটা দলের হাতে কুক্ষিগত করা থাকে, যখন বিরোধী মত দমনের জন্য মামলা হামলা কত রকমের রিপ্রেশন করা হয়, ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়, গুম করা হয়, আয়নাঘর তৈরি করা হয়, তখন তো আইনের শাসন থাকে না। আর আইনের শাসন অনুপস্থিত থাকলে যারা চেয়ারে থাকে তখন তারা যা খুশি তাই করে পার পেয়ে যায়। যদি আইনের সঠিক প্রয়োগ হতো, সুশাসন যদি নিশ্চিত করা হতো, তা আপনি একজন ভাইস চ্যান্সেলর চাকরি বিক্রি করার কথা নয়, আপনি একজন মন্ত্রী, আপনার এত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার কোনো সুযোগ থাকার কথা নয় রাষ্ট্রে। রাষ্ট্র আপনাকে দেয়নি, সংবিধান দেয়নি, কিছুই আপনাকে দেয়নি, বরং আপনি সেসবের তোয়াক্কা না করে আপনি নিজে ব্যবসা করছেন। শপথ নিয়েছেন রাষ্ট্রের সাথে ব্যবসা করবেন না, শপথ নিয়েছেন রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াবেন না, আপনি জড়াচ্ছেন। আপনি ব্যবসা করছেন নিজের নামে, বইয়ের নামে, আপনি শপথ নিয়েছেন আপনি সম্পদের বিবরণী দেবেন, আপনি দেন না, আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস দেশে বিদেশে পাচার করেন, 363টা বাড়ি পাওয়া যায়, আপনি মন্ত্রী পরিষদ থেকে তাকে বহিষ্কার করেন না। এগুলো তো আপনি রাষ্ট্র তাকে দেয়নি, তো রাষ্ট্রকে আপনি শপথ নিয়ে বলেছেন রাগ এবং অনুরাগের বশবর্তী হয়ে আপনি কারো প্রতি অনুকম্পা করবেন না। আপনি তো অনুরাগের বশবর্তী হয়ে আপনার নিজেকে দেখছেন। বাংলাদেশে আইনের শাসন নাই বলে তো একজন পিকে হালদারের 7-8 জন বান্ধবী খুঁজে পাওয়া যায়, প্রত্যেক বান্ধবীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা পাওয়া যায়। ক্রিসেন্ট রোডের মতো লুপাট হয়ে যায়, বিসমিল্লাহ গ্রুপের মতো টাকা লুপাট হয়ে যায়, এস আলম গ্রুপের মতো টাকা লুপাট হয়ে যায়, সামিত পাওয়ারের আজিজ সাহেব টাকা নিয়ে যে আমাদের সিঙ্গাপুরে 100 ধনীর মধ্যে একজন হয়ে যান। আপনি বাংলাদেশে যদি আইনের সুশাসন থাকতো, তাহলে এই যে দরবেশ সাহেবের যে ব্যবসা প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ, তাদের তো লোন মাফ হওয়ার কথা নয়, তাদের সুদ মাফ হওয়ার কথা নয়। আপনি 5,000 টাকা লোনের জন্য একজন কৃষকের কোমরে দড়ি দিয়ে আপনি জেলখানায় নিয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে আপনি পরিশোধ করেন না। এসবই কি মুদ্রাস্ফীতির কারণ? না, মুদ্রাস্ফীতি একটা ছোট ইন্ডিকেটর, টোটাল অর্থনৈতিক অব্যবস্থাপনার একটি কারণ। মুদ্রাস্ফীতি তো অর্থনীতি যখন সুশৃঙ্খল থাকে না, এটা যখন নিয়মের মধ্যে থাকে না, যখন সরকার যখন এটাকে তছরূপ করে, তখন অনেকগুলো উপসর্গ তৈরি হয়। ব্যাংকিং সেক্টরে দুর্বলতা হয়, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সেই মানুষের টাকা লোপাট করে, সেখানে আমাদেরকে ভর্তুকি দিতে হয়। এগুলো তো সার্বিক আর্থিক সেক্টরে সুশাসন না থাকবার কারণেই এই কোন ক্ষেত্রে সুশাসন ছিল? আপনি কোর্ট কাছারিকে ঘাড়ে বন্দুক রেখে আপনি জুডিশিয়াল কিলিং করেননি, নিরপরাধ মানুষকে আপনি শাস্তি দেননি, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আপনি ভোটারদেরকে বন্দুক তাক লাগিয়ে আপনি ভোট কেন্দ্র থেকে তাড়াননি।
হিরো আলমের মতো লোককে আপনি মেরে রাস্তায় শোয়ায় ফেলায় দেননি? আপনি আয়নাঘর তৈরি করে যে তরুণ 24-এর প্রজন্মের নাহিদরা বা আসিফরা, তাদেরকে আপনারা কিভাবে হাত পা বেঁধে চোখ বন্ধ করে ফেলে রেখেছেন আয়নাঘরে, করেননি? একজন ফ্যাসিস্ট রেজিমের কাজই হলো মানুষের কণ্ঠরোধ করা। আপনি কথা বলতে চান, কথা বলতে দেবে না। অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনি পারবেন না। আপনি রাজনৈতিক দল, আপনি কর্মী সমর্থক নিয়ে মাঠে দাঁড়াবেন, দাঁড়াতে পারবেন না। সেই ফ্যাসিজমের মধ্য দিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি তো ধ্বংস করে দিয়েছেন। তার আবার কি বলবেন আপনি? একটা ধ্বংস প্রায় একটা দেশের মধ্য দিয়ে, এই যে 1500 জন লোকের রক্তের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন দেশ পেলাম। এখনো কি আমরা আশা করতে পারি? আজকেও সেনাপ্রধান বলেছেন, বেগম খালেদা যে 3 বারের প্রধানমন্ত্রী বলেছেন যে অনৈক্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেনাপ্রধান পরশুদিন বলেছেন, আজকে বেগম খালেদা জিয়া বলেছেন। আমিও আপনাকে বলে যাচ্ছি, যদি 24-এর এই বিপ্লবের পক্ষের সমস্ত শক্তিদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, বিভেদ তৈরি হয়, বিভাজন তৈরি হয়, স্বাধীনতার পরে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখা, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। লগি বৈঠেতে মানুষ হত্যা করতে দেখেছি। 18টি বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 14 বছরে এই যে অপশাসনের বিরুদ্ধে যে রক্তস্নাত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কামীদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, বিভাজন তৈরি হয়, আমি বলছি জাতির জন্য সেটা খুবই সুখকর হবে না। এটি রাজনীতি। প্রফেসর হাসনাত, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু চন্দ্রার কাছ থেকে একটু শুনে আসি যে একটি সংবাদের শিরোনামে দেখলাম, ভোট অলরেডি হয়ে গেছে, কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত। দীর্ঘদিন পর সুযোগ পাওয়ার পরও ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। এরকম ক্ষোভগুলো কি কোটা আন্দোলনে পুঞ্জীবিত হয়েছিল কিনা? আপনি তো আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। আসলে 2019 সালের ডাকসুতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নির্বাচন ছিল একটি পাতানো নির্বাচন। শুধুমাত্র 2018 সালের যে নির্বাচন হয়েছিল দিনের ভোট রাতে করে, আওয়ামী লীগ যে দিনের ভোট রাতে করেছিল, সেই নির্বাচনকে ধামাচাপা দিতে এটা জাস্ট একটা আইওয়াশ ছিল। ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন আসলে মূলত এখানে শিক্ষার্থীরা কখনো তাদের মত প্রকাশ করতে পারেনি। এটা হচ্ছে ছাত্রলীগের দখলদারিত্বকে পাকাপোক্ত করার জন্যই ডাকসু নির্বাচনটা আসলে তখন করা হয়েছিল। কিন্তু ডাকসু নির্বাচনে তো আমরা দেখলাম যে ভিপি পদে নুরুল হক নূর জিতলো, ছাত্রলীগ হেরে গেল। এটা আসলে তারা নাটকীয়ভাবেই ভিপি নূরকে ভিপি বানানো হয়েছিল, কারণ সব সিটগুলোই যদি ছাত্রলীগের ছেলেরা পেয়ে যায়, আসলে তারা চেয়েছিল তখন ঘটনাটিকে অন্যভাবে প্রভাবিত করার জন্য, যেন ভিপি নূরকে ভিপি বানানোর পরে সব দৃষ্টিকোণ যেন অন্যদিকে চলে যায়। তখন আপনি দেখবেন তখনকার সময়ে কিন্তু আওয়ামী লীগের যেই 2018 সালের যেই দিনের ভোট রাতে করা হয়েছিল, সেটাও কিন্তু কিছুটা ধামাচাপা, মানে গণমাধ্যমে কিন্তু তেমন আর ফলাভাবে ওইটা নিয়ে তেমন একটা আলোচনা হতো না। জি, ধন্যবাদ চন্দ্রা। একই প্রশ্ন হাসানাত ভাই আপনার কাছে, আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই যে দীর্ঘদিন পর সারা দেশের কোথাও ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, বিশ্ববিদ্যালয় বা কলেজে ডাকসুর নির্বাচন হলো, সেখানে ভোট স্ক্যামিং, সেখানেও দেখলাম যে দীর্ঘ সময় নানান কেন্দ্রে ভোট বন্ধ ছিল। এভাবে করতে হলো কেন এই ভোট কি হয়েছে কি হয়নি তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো গোটা জাতি অধীর আগ্রহে বসে আছে যে গত 18 বছর বাংলাদেশে নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে, ভোটের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। আপনি ছাত্র সংসদের কথা বলছেন, জাতীয় নির্বাচন 14 সনে আপনি ভোট দিতে পেরেছেন? 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, ভোট দিতে পারেননি। সংসদ বাদ দেন, আপনি ছাত্র সংসদ দরকার নেই, ছাত্র সংসদের পরে করেন। আপনি 18 সনে ভোট দিতে পারলেন না, দিনের ভোট রাতের বেলা হয়ে গেল, চোখের সামনে থেকে ছিনতাই করে নিয়ে গেল গণতন্ত্র। কোন দলীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেন জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, তার জন্য আসেন প্রক্রিয়া নির্ধারণ করি, তার জন্য আসেন কথা বলি। 4.5 কোটি সন্তান গত 18টি বছর একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, আসেন তাদের ভোটাধিকার আগে ফিরিয়ে দিই। এই 24-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার 4.5 কোটি তরুণ প্রজন্মের আমার সন্তানরা ভোট প্রয়োগ করবে, তাদের নেতা নির্বাচন করবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়। কোন স্বৈর শাসকের রূপ ধারণ করে ফ্যাসিস্টরা যেন আমার মেয়ের, আমার আপনার ভোটটা যেন ব্যাহত করতে না পারে, আপনাকে আমাকে যেন আমার মৃত্যু মাকে দেখার জন্য ভোট কেন্দ্রে যেতে না হয়,
সেই ব্যবস্থার বন্দোবস্তটা সংবিধানে আমরা করি, সেটা নিয়ে আলোচনা করি। সেটাই হবে বোধহয় এই 24-এর স্বৈরাচারের প্রতি সবচেয়ে বড় ঘৃণা জ্ঞাপন করা 24-এর আগের। জি হাসনাত ভাই, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা আরেকটি শিরোনামে দেখলাম, মেজার্স ফেইল টু কন্টেন্ট এডিবল অয়েল প্রাইস হাইক গভ টু ওয়ে ভ্যাট। সিন্ডিকেট না ভেঙে ভ্যাট মৌকুফ কিভাবে দেখেন? এই যে ভ্যাট মৌকুফ করলো, এটি কার স্বার্থে? এর প্রত্যক্ষ সুবিধা কি জনগণ কখনো পেয়েছে? ভ্যাট নতুন করে যে আরোপ করা হলো অনেক পণ্যের উপরে, এটা কখনোই প্রয়োজন হতো না যদি পতিত সরকার দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য আইএমএফের কাছ থেকে বিভিন্ন শর্তে লোন টানা নেওয়া হতো। তা আইএমএফের শর্তের মধ্যেই বলা ছিল আপনাকে ভ্যাট বাড়াতে হবে। আইএমএফ এর লোন কেন নিতে হলো ওই সরকার? ওই সময়ে তো দেশ তো দেউলিয়া হয়ে যেত। আপনি ডলারের অভাবে আপনি জ্বালানি দিতে পারেননি, বিদ্যুৎ দিতে পারেননি, আপনি এলসি খুলতে পারেননি, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল। আপনার যে সন্তানটি, আমার যে সন্তানটি বিদেশে লেখাপড়া করে, তার স্টুডেন্ট ফাইল বন্ধ হয়ে গিয়েছিল। আপনি জানেন সেগুলো। তাহলে তারা আইএমএফ ছাড়া বিকল্প কোনো পথ ছিল না সরকার। ডলারের এত ক্রাইসিস কেন হলো আসলে? টাকা লোপাট, দেশ থেকে টাকা চলে গেছে, বিনিময়ে কিছু আসেনি। আপনি ওভার ইনভয়েসিং এর মাধ্যমে, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, এটি তো মনিটরিং এর দায়িত্বে কিছু বাংলাদেশ ব্যাংক ছিল। বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাট হয়ে যায়, কেউ তারা জানে না। 3 মাস পরে, 4 মাস পরে তারা ঘোষণা করে। বাংলাদেশ ব্যাংকের সোনা তামা হয়ে যায়। দায়িত্বে হিসাবে আপনাকে আগেই বললাম যে সুশাসনের বড় অভাব। সুশাসনের অভাব না থাকলে একজন পিকে হালদার কি করে 10,000 কোটি টাকার মালিক হয়? তার 7টা বান্ধবী থাকে, প্রত্যেকের বান্ধবীর নামে অজস্র টাকা থাকে। একজন মন্ত্রীর 363টা বাড়ি কি করে হয় যদি সুশাসন থাকে? বেগম পাড়াতে এমপিদের বউদের বাড়ি কি করে হয় যদি সুশাসন থাকে? কি করে এসালম গ্রুপ 7টা ব্যাংকের মালিক হয় যদি সুশাসন থাকে? কেন এগুলো বলছেন? এই অপশাসন আর্থিক বিশৃঙ্খলা করেছিল বলেই এই সরকারকেও নতুন করে আপনার আমার এই ব্যাংকের অবস্থা বা ব্যাংকিং সেক্টরের সুশাসন নিশ্চিত করার জন্য, আইএমএফ এর লোন পরিশোধ করার জন্য, তাদের শর্ত পূরণ করার জন্য নতুন করে ভ্যাট আরোপ করতে হয়েছে। আমরা তো স্বৈর শাসকের পরিণতি ভোগ করছি। তবে সাধুবাদ জানাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারকে, আপাতত তারা এই আর্থিক ক্ষেত্রে একটি শৃঙ্খলার সুবাতাস বয়ে দিতে পেরেছে। এবং আর্থিক শৃঙ্খলা সংক্রান্ত যে কমিশন দেবপ্রভু ভট্টাচার্য স্যারের নেতৃত্ব হয়েছিল, তার সুস্পষ্ট প্রস্তাবনা সেখানে আছে। সেই প্রস্তাবনাকে কাজে নিয়ে যদি আমরা এই গতিধারাকে সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো অতিরিক্ত ভ্যাট আরোপ না করেও আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে যাচ্ছে। এই জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা সাধুবাদ পাইতেই পারে। জি ধন্যবাদ। চন্দ্রা, আপনার কাছে আর একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে একটি সংবাদের শিরোনামে দেখলাম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আওয়ামী লীগ এমপি মানব জমিন এডিটর, 31 আদার্স। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কতটা শক্তিশালী হয় যখন মিডিয়াকে স্তব্ধ করা হয় বা তাদের বিরুদ্ধে মামলা করা হয়? গণমাধ্যমকে আমরা থার্ড আই বলে থাকি। একটা গণমাধ্যমই জনগণের কথা বলে, তারা জনগণের সত্য কথাগুলো প্রচার করে একটা রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তারা ভূমিকা রাখে। কিন্তু আপনি গত 15 বছরে দেখবেন ফ্যাসিস্ট আমলে আসলে তারা গণমাধ্যমকে এক প্রকার নিয়ন্ত্রণ করেছিল। মানে তাদের সরকারের বিরুদ্ধে গণমাধ্যম কোনো কথা বলতে পারতো না, এবং বেশিরভাগ বাংলাদেশের যে গণমাধ্যমগুলো ছিল তাদের বেশিরভাগ মালিকরাই ছিল স্বৈরাচারের ঘরানার। তারা সব কিছু নিয়ন্ত্রণ করত। এই গণমাধ্যমের নিয়ন্ত্রণ আসলে সেই মুসোলিনি, হিটলার তাদের সময়কাল থেকেই কিন্তু এগুলা করা হয়েছিল। বাকশালের সময় কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান কিন্তু সে 4টা দৈনিক পত্রিকা রেখে বাকি সব পত্রিকাগুলোকে কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পরে কিন্তু তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি কিন্তু তিনি যতগুলো গণমাধ্যম আছে সবগুলোকে কিন্তু তিনি মুক্ত করে দিয়েছিলেন, এবং সবাই বাক স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু ফিরে পেয়েছিলেন। কিন্তু ফ্যাসিবাদী শাসকদের আসলে গণমাধ্যমের মুখ টিপে ধরতে হলো কেন? তারা তো অন্যভাবেও গণমাধ্যমকে সংকুচিত করতে পারতেন, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো অ্যাক্ট কেন করতে হলো? আপনি যেহেতু বললেন যে গণমাধ্যমের মালিকরাই, যাদেরকে দেয়া হলো গণমাধ্যমের মালিকানা, তারাই ছিল শাসকের
খুব কাছাকাছি বা তাদেরই সুবিধাভোগীরা, দেখুন, তারপরেও কেন আসলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে হলো? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন আর হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, এই আইন কিন্তু একই, ঘুরে ফিরে কিন্তু একই আইন। একটা স্বৈরাচারী সরকারি মনে করে যে গণমাধ্যমের মাধ্যমে হয়তো বা তাকে এক প্রকার মানে মুখোশোন্মোচন হয়ে যেতে জি। পারে। জি, ধন্যবাদ চন্দ্রা। আপনার কাছ থেকে পরে আবার শুনছি। প্রফেসর হাসানাত ভাই, আপনার কাছ থেকে একই বিষয় একটু জানতে চাচ্ছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি মিডিয়া মালিকরা সব তার দাস হয় বা তার ভাবাদর্শের হয়, তারপরেও এরকম সিকিউরিটি অ্যাক্ট কেন করতে হলো? এর বাইরেও কি সরকারের আরও ভয় ছিল? ফ্যাসিজমের মূল কনসেপ্টটাই হলো অন্যের কণ্ঠরোধ করা। সেই কণ্ঠরোধ করার ক্ষেত্রে সরকার এই ধরনের একটি কালাকানুন তৈরি করে আপনার কণ্ঠরোধ করেছে, আপনার হাতে কলমটা কেড়ে নিয়েছে, যারা বলার চেষ্টা করেছে তাদেরকে সাগর রুনির পরিণতি ভোগ করতে হয়েছে। এগুলো তো করেছে বলেই কিন্তু একই দিনে একই সময়ে একজন হেলিকপ্টারে চড়ে গণভবন থেকে পালিয়েছে, আর বায়তুল মোকাররমের মসজিদের খতিব মসজিদ থেকে পালিয়েছে। আমি এতটুকু বুঝি যে পতিত সরকারের দোসররা এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় সরকারের সব জায়গায় ওঠাতে বসে আছে। আপনি যারা এতগুলো রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, দ্বিতীয় স্বাধীনতার কথা বললাম, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সুসংগঠিত না থাকি, যারা আজকে বিভাজনের কথা বলছেন তারা কি 24-এর চেতনার বিপক্ষের কোনো মানুষ? তারা কি এই লড়াই সংগ্রামের বিপক্ষের মানুষ? আজকে 3 জন এখানে দাঁড়িয়ে আছি, আমরা কি বিপক্ষের মানুষ? এখন আমি যদি আপনার মতের প্রতি শ্রদ্ধা না করি, উনি যদি আপনার মতের প্রতি শ্রদ্ধা না করে, তো জাতির ভাগ্যে তো আরেকটা দুরবস্থা আছে। কিন্তু আমি বলতে চাই 24-এর চেতনাকে কোনোভাবে ভুলণ্ঠিত হয় এ ধরনের কাজ কারু করা উচিত নয়। আমরা তো চাই যে প্রত্যেকটি অপরাধী বিচারের কাঠগড়ায় আসুক। কেন 6 মাসে বিচারের আমরা একটু চন্দ্রার কাছ থেকে শুনে আসি যে তারা তো আন্দোলন করেছে এই 15 বছরের দুঃশাসনের পেছনে। এই প্রশাসনের বা বিভিন্ন চেয়ারে বসে বা রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে বসে কারা কারা এই রাষ্ট্রকে একেবারে খাদের কিনারে নিয়ে গেছে বলে মনে হয়? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, কিন্তু এই গত 15 বছরে আমরা দেখেছি যে পুলিশ বাহিনী আছে তাদেরকে কিন্তু মানুষরা ভয় পেত। তাদের কাছে আমরা অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি। বিশেষ করে যারা বিরোধী দলীয় যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আসলে মানুষ বলেও মনে করা হতো না। আপনাদের পাহাড়ের পরিবেশ কেমন ছিল? আমাদের পাহাড়ের পরিবেশ আরো খারাপ অবস্থা ছিল। একটু বলুন। আমাদের পাহাড়ে আসলে ওখানে জীবনের আসলে নিরাপত্তা ছিলই না, আমি বলবো। কিন্তু ওখানে তো একটা শান্তি চুক্তির একটা বার্তা ছিল বা একটি ফিরিস্তি সামনে আনা হয়েছিল যে পাহাড়ে যে এক ধরনের শান্তি চুক্তি হয়েছিল, তারপরেও কেন অশান্ত ছিল? পাহাড়ের শান্তি চুক্তি আসলে শেখ হাসিনা করেছিল ইন্ডিয়ার সাথে। এটা বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আসলে শেখ হাসিনা যে চুক্তিটা করেছিল এটা আসলে শুধুমাত্র দেখানোর একটা চুক্তি ছিল। ওই পার্বত্য এটাকে পার্বত্য চুক্তি বলা হয়। এই পার্বত্য চুক্তি আসলে মূলত করা হয়ে থাকলেও এটার বাস্তবায়ন কোনো কিছু করা হয়নি। কেমন ছিল 15 বছরের আপনাদের জীবন? 71 পরবর্তী সময় আমাদেরকে শেখ মুজিব সাহেব আমাদেরকে বলেছিল আমাদেরকে বাঙালি হয়ে যেতে, এবং শেখ হাসিনার আমলে আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আমাদের পরিচয় দেওয়া হয়েছিল। মানে জাতিসত্তা, আমাদের জাতিসত্তা পুরা বিলীন করে দেওয়ার মতো একটা অবস্থা করে দিয়ে আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উনি আমাদেরকে মানে রাষ্ট্রের নাগরিক মনে করত। মানে এটি কি মূলধারার নাগরিক আপনাদেরকে? না, মূলধারার নাগরিক তো আসলে আপনি যখন একটা জাতিগোষ্ঠীকে যখন আপনি ক্ষমতায় থেকে নাম দিবেন সেখানে তো প্রশ্নই আসে না যে মূলধারার মধ্যে আপনি তাদেরকে নিয়ে আসছেন। কিন্তু এই যে শেখ হাসিনার সরকারের মধ্যেও তো আপনাদের পাহাড়ের মন্ত্রী পর্যন্ত ছিল, ওনারা কেন কথা বলেননি? স্থানীয় এমপি ছিল, ওনারা কেন কথা বলেননি? না, ওনারাও আসলে তার সোল এজেন্ট হয়ে গিয়েছিলেন বা উচ্ছিষ্ট ভোগী হয়ে গিয়েছিলেন। উচ্ছিষ্ট ভোগী বলা যায় এবং আওয়ামী লীগের দোসর বলা যায়। তো তাদের কাছে কি আপনারা কখনো? না, তাদের কাছে ওখানকার জনগোষ্ঠীর কোনো গ্রহণযোগ্যতা ছিল না। মানে ওখানকার যে জনগোষ্ঠীদের যে কথাগুলা তারা কখনো সংসদে বলতো না, তারা শুধুমাত্র নিজেদের আখের গোছানোতেই ব্যস্ত ছিল। যার কারণে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের বেশিরভাগই এখন পালিয়ে গেছে এবং একজনকে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে। হাসনাত ভাই, রমজান চলছে, নিত্যপণ্যের বাজারে এখনও কিন্তু এক ধরনের অস্থিরতা আছে।
তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী উদ্যোগ আছে, ট্রাক সেলে আমরা দেখছি যে মানুষ কিনছে, কিছু পণ্যের দাম কমেছে কিন্তু আশানুরূপ হয়তো কমেনি। এখানে কোন ধরনের উদ্যোগ নেওয়া জরুরি ছিল আসলে? রোজা সংশ্লিষ্ট কোনো পণ্যের দাম বেড়েছে বলে আমি এখন পর্যন্ত জানি না। ছোলা, বুট, চিনি, ডাল, তেল, লবণ এগুলো না, একই আমি রকমই বলছি আছে। নিত্যপণ্য। এগুলোই তো নিত্যপণ্য, রোজাকে কেন্দ্র করে এগুলোই না, নিত্যপণ্য। এটি তো রোজার পণ্য। আমি একটু বলি আপনাকে যে সেটি হলো অন্তর্বর্তীকালীন চেষ্টা করছে, শুধু তারা চেষ্টা করলে তো হবে না। তো আমরা মুসলমানরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি, রোজার মধ্যে ড্রয়ার খুলে রাখি অনেকেই যে কে ঘুষ দেবে, তসবিহ হাতে নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও যদি আপনি যান, দুর্গাপূজাতে তারা জিনিসপাতির দাম কমিয়ে দেয়, আমরা তাদের সমালোচনা করি। আমি উদাহরণ দিচ্ছি না। আমরা মুসলমানরা রোজা রেখে দাম কয়েক গুণ বৃদ্ধি করে দিই। সারা বছর বসে থাকি, শুধু সরকারের দোষ দেব, সারা বছর ওত পেতে বসে থাকি যে এক মাসে কি করে পাবলিকের পকেট থেকে অজস্র টাকা নিয়ে সারা বছর আপনি বসে থেকে। কিন্তু এটি তো গভর্নমেন্টের মনিটরিং এর বিষয়। মনিটরিং তো বিষয় আছে, আমার নৈতিকতার বিষয় নাই। আমি একজন রাষ্ট্রের নাগরিক। মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমার কি কোনো ইথিক্যাল নর্মস নাই, ইথিক্যাল ভ্যালুজ নাই? ওই যে বললাম সুশাসন। হ্যাঁ, রাষ্ট্রের তো বিপণন ব্যবস্থার বড় ধরনের একটি ব্যত্যয় রয়ে গেছে, আইনের প্রয়োগের ব্যত্যয় রয়ে গেছে, সেই syndicate রয়ে গেছে, পুরনো syndicate রয়ে গেছে। সিন্ডিকেটগুলো রয়েই গেছে। এখনো আওয়ামী সিন্ডিকেটকে আমরা ভাঙতে পেরেছি এরকম তো নেই। তবে হ্যাঁ, এটি তো ঠিক যে কিছুটা চাপে তো রাখা গেছে তাদেরকে, দুর্দান্ত প্রতাপে। আপনি গতবারের মনে আছে খেজুরের দামের কথা, মনে আছে বুটের দামের কথা, মনে আছে তেলের দামের কথা। এরকম তো অরাজক অবস্থা আমরা এখনো দেখিনি। তবে আমি অনুরোধ করব সরকারকে যে ভোক্তা অধিকার আইন আছে, ভোক্তা অধিকারের সাথে জড়িত লোকজনেরা আছে, ব্যবসায়ীরা আছে, সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, টিসিবি আছে, সবার উদ্যোগের মধ্য দিয়ে অন্তত এবারের রোজাটা যেন, এবারের রমজান যেন স্বস্তিদায়ক হয়। কোনো সিন্ডিকেট ব্যবসায়ীরা যেন আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে আমাকে আপনাকে কষ্ট দিতে না পারে, এই ব্যাপারে সরকার সোচ্চার থাকবে। এটি নাগরিক হিসেবে সরকারের কাছে আমার চাওয়া। জি, চন্দ্রা, আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করব। 5 আগস্ট আপনাদের আন্দোলনের ফসল, একটা গণতন্ত্রের পথ আমরা দেখছি এবং সাধারণ নাগরিকদের মধ্যে, সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে আমরা গণতন্ত্রে ফিরছি। তো সেই ফিরবার পথে আসলে সরকারের কাছে প্রতি আপনার পরামর্শ কি? এখনকার যেই বিষয়টা বেশি জরুরি সেটা হচ্ছে জননিরাপত্তা। বাংলাদেশের জনগণের এখন জননিরাপত্তা খুবই প্রয়োজন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, যেন জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পাশাপাশি আমরা যেই ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখি বা ইনক্লুসিভ বাংলাদেশ বলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ইনক্লুসিভ বাংলাদেশে ইনক্লুড হতে পারে। জি, হাসনাত ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, পরামর্শ। প্রত্যাশা তো আকাশ সমান। দেখেন, জনপ্রত্যাশার জায়গা হলো যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা, মেধাবীরা। মেধাহীনরা এই জাতিকে আর নেতৃত্ব দেবে না, কারণ মেধার বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু এত রক্ত, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য এত রক্ত। অতএব যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে রিপেয়ার করার জন্য যে সংস্কার প্রস্তাবগুলো আলোচনার টেবিলে আছে, একটি যৌক্তিক সময়ের মধ্যে সেগুলো সম্পূর্ণ করে জনগণ যেন তাদের প্রকৃত নেতা নির্বাচন করতে পারে, যে নেতা আগামী 5 বছর জনগণের পক্ষে কাজ করবে, জনমানুষের পক্ষে কাজ করবে, সুশাসনের জন্য কাজ করবে, ন্যায় বিচারের জন্য কাজ করবে। এবং ওই যে আপনি বলছিলেন যে ছাত্র সংসদ থেকে শুরু করে নেতৃত্ব তৈরির যে জায়গাটুকু, সেটাকে উন্মোচিত করবে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে, সরকার সফল হবে, আমরা সেটা দেখতে চাই। জি, ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ হাসানাত ভাই, চন্দ্রা চাকমা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।